সিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার না? স্পেকট্রাম বলছিলাম আমরা। স্পেকট্রাম বলার কারণ সিজোফ্রেনিয়া এন্ড সিজোফ্রেনিক ডিসঅর্ডার বলতো DSM-4 এ। এখন DSM-5 এ আইসা সিজোফ্রেনিয়া স্পেকট্রাম বলে। সিজোফ্রেনিয়ার মতো কিন্তু সিজোফ্রেনিয়া না। দিক দিয়ে ব্রেইন গুলা অর্গানাইজডলি কাজ করে। আমি যেটা শুনি, বুঝি, যা এক্সপেরিয়েন্স এটার সাথে অর্গানাইজলি কাজ করে। আর ফ্র্যাগমেন্টেশন মাইন্ড হলো কি আমি বুঝি বাবা-মা সবাই বলছে বাবা না খাইলেও মা না খাইলেও ছেলে-মেয়েকে খাওয়াবে এটাই ঠিক। কিন্তু এই বাবাটা না এখন আর খাওয়ায় না, উল্টা আমাকে বিষ খাওয়াইতে চায়। তাহলে ওই আগের বিশ্বাসের সাথে এখনকার ফিলিংসটা আমার যখন মিলবে না তখন ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়। এটাকে বলছি ফ্র্যাগমেন্টেড মাইন্ড। তুমি মেডিকেল সায়েন্সের ছেলে। তুমি যদি চিন্তা করো নিয়ে যায়, তারপর হলো গিয়া তারপর হলো গিয়ে ফুল হয়, ফল হয়, জেনেটিক লেভেলে চিন্তা করো। তাহলে এইজন্য বিভিন্ন ধর্মে এগুলোকে রেঞ্জের বাইরে চিন্তা করে তখন কিন্তু তারা একটা পর্যায়ে সামাজিকভাবে বলা হয় তারা পাগল হয়ে গেছে। আর্কিমিডিসকে পাগল বলা হইতো, কোপারনিকাসকে পাগল বলা হইতো। ওই সময়ের সাপেক্ষে। সাইকিয়াট্রিও কিন্তু সময়ের সাপেক্ষে একটা চেঞ্জেবল একটা সাবজেক্ট। তো কাজেই স্প্লিট বা ফ্র্যাগমেন্টেড মাইন্ড তার অর্থ হলো কি যে এই স্প্লিট মাইন্ড বা ফ্র্যাগমেন্টেড মাইন্ডের অর্থ হলো গিয়া এই কোঅর্ডিনেশনটা হয় না, সেটাই ফ্র্যাগমেন্টেড মাইন্ড। ইন টার্মস অফ ডিসেবিলিটি এন্ড ক্রনিসিটি, ডিসেবিলিটি যদি সিজোফ্রেনিয়া হয় কাজ করতে পারে না, এবং এটা লাইফ লং ডিসঅর্ডার আমরা বলি। সেই জন্য আমরা সিজোফ্রেনিয়া একটা ডিজিজ যদি বলো নাম সিজোফ্রেনিয়া, একটা মানে সাইকিয়াট্রিক একটা ডিজিজের নাম বলো সিজোফ্রেনিয়া, ঠিক আছে? আমরা বলি অনেকটা ওষুধের নাম বলো ক্লোজাপিন, বুঝতে পারছো? কিন্তু সিজোফ্রেনিয়া আসলে ক্রনিক ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাসের মতো, হাইপারটেনশনের মতো এটা ক্রনিক ডিসঅর্ডার। হাইপারটেনশন ক্রনিক ডিসঅর্ডার তোমরা কি মানতে পারো? হাইপারটেনশন একটা ক্রনিক ডিসঅর্ডার। অনেক সময় হাইপারটেনসিভ রোগী কিছু ক্ষেত্রে হাইপোটেনসিভ হয়ে যায় এবং আর হাইপারটেনশন ডেভেলপ করে না, এরকমও হয়। কি তুমি বিশ্বাসযোগ্য? হাইপারটেনশন রোগী ক্রনিক্যালি পরে হাইপোটেনসিভ হয়ে যায়, এটা কি বিশ্বাসযোগ্য কিনা? কারণ অনেক সময় যে রেগুলেটর ব্লাড প্রেসার রেগুলেট করে ওই জায়গাটাতে স্ট্রোক হয়, হ্যাঁ, তখন হলো কি অনেক সময় এটা হাইপোটেনসিভ হয়ে যায়। যাই হোক, এই জন্য বলছি যে ক্রনিক ডিসেবিলিটি এবং ক্রনিসিটি সিজোফ্রেনিয়া একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সেখানে কিছু ডেফিনেশনস আছে, এটা ইম্পর্টেন্ট। সিজোফ্রেনিয়া আসলে বলা হয় একটা ডিজিজ, গ্রুপ অফ ডিসঅর্ডারস ক্যারেক্টারাইজড বাই দ্য ডিসটরশন অফ থিংকিং, পারসেপশন, ইমোশন। ইমোশনে যদি ডিসটরশন হয়, অথবা পারসেপশনের ডিসটরশন হয়, অথবা থিংকিং এর ডিসটরশন হয়। থিংকিং এর ডিসটরশন মানে ডেলিউশন আসলো, প্যারানয়েড ডেলিউশন, এমোরাস ডেলিউশন, ডেলিউশন অফ পজিশন অফ থট, পারসেপশন হ্যালুসিনেশন আসলো, ইমোশনে হলো গিয়া গ্র্যান্ডিউস ডেলিউশন থাকলো, অথবা ইলেটেড মুড থাকলো, তাহলে এই জিনিসটাকে সিজোফ্রেনিয়াতে হয়। এইটা যদি ক্রনিক্যালি রান করে তখন হলো গিয়ে ল্যাক অফ ড্রাইভ, উইল এন্ড ভলিউশন, আন্ডার অ্যাক্টিভিটি, সোশ্যাল ড্রোন, অ্যাপেথি। শেষ পর্যন্ত এই পার্সোনালিটিটাই চেঞ্জ হয়, ডিসঅর্গানাইজেশন অফ দ্য পার্সোনালিটি। এই হলো কমপ্লিট একটা ডেফিনিশন। তার মানে এটা গ্রুপ অফ ডিসঅর্ডারস characterized by the characteristic distortion of thinking, perceptions and emotions. এটার সাথে যদি হয় একটা অ্যাসোসিয়েটেড ফিচারস থেকে ক্রনিক্যালি রান করলে ল্যাক অফ ড্রাইভ, ভলিউশন, কথা কম বলবে, ড্রাইভ নাই, আন্ডার অ্যাক্টিভিটি, সোশ্যাল উইথড্রোন, অ্যাপ্যাথি হয়, এবং শেষ পর্যন্ত তার আগে যে চিন্তা ভাবনা, চলাফেরা, ব্যক্তিত্ব এটা আর থাকে না, সেটাকে বলছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া কিন্তু স্পেকট্রামে দেখো কতগুলা ডিজিজ আছে। টাইপাল পারসন ডিসঅর্ডার। তোমরা কি শুনতেছো নাকি শুনতেছো না? শোনা যায়? স্যার স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা বলো না কেন? বলতে হবে তো। আমার তাই মনে হচ্ছে। আস্তে না? এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। তাহলে যেটা বলছিলাম স্প্লিট মাইন্ড, ক্রনিসিটি দিয়ে বললাম, ইউগেন ব্লুরারের কথা বললাম 1911, এটা ইম্পর্টেন্ট। ক্রনিসিটি দিয়ে সিজোফ্রেনিয়া বললাম,
ডেফিনেশনসে বললাম ক্যারেক্টারিস্টিক ডিস্টরশন অফ থিংকিং, পারসেপশন, ইমোশন আর ল্যাক অফ ড্রাইভ, এটা ক্রনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে হয়। উইল অ্যান্ড ভলিউশন, আন্ডার অ্যাক্টিভিটি, সোশ্যাল উইথড্রন অ্যান্ড অ্যাপেথি, আলটিমেটলি ডিসঅর্গানাইজেশন অফ দ্য পার্সনটি হয়। স্পেকট্রামে বলা হচ্ছে আমরা সিজিওটাইপাল পার্সন ডিসঅর্ডার প্রথম থেকেই আমরা পার্সন ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার ভাগ বলছি না। মেন্টাল ডিসঅর্ডার হলো কি, ভালো আছে চলতেছিল, হঠাৎ করে বা আস্তে আস্তে একটা সার্টেন টাইমে পরে সে খারাপ হতে থাকে, এটা হলো মেন্টাল ডিসঅর্ডার। আর পার্সন ডিসঅর্ডার হলো কি, প্রথম থেকেই সে মানুষ যেভাবে চলে সেভাবে চলে না, মানুষ যেভাবে বিশ্বাস করে, মানুষ কিছুটা অবিশ্বাস করে, এইটা এইভাবে করে না, সে এত অবিশ্বাস করে, আবার এত বেশি মানুষ ডিপেন্ডেন্ট হয়, এটাকে বলে পার্সোনাল ট্রেটস। কিন্তু এই যে আচার আচরণ ব্যক্তিত্বের জন্য যদি সে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, সোশ্যাল, এডুকেশনাল, অকুপেশনাল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, তখন সেটাকে পার্সন ডিসঅর্ডার বলে। বুঝা গেছে কিনা? তাহলে সিজিওটাইপাল পার্সনটা প্রথম থেকেই সে যেন কেন অ্যাবনরমাল ভাবে চলে, জীবনের প্রথম দিক থেকে কারোর বন্ধুদের সাথে মিশে না, একা একা চলে, কারোর সাথে মিশে না, কাজ করে, ভালো মন্দ মানুষের এটা খোঁজ খবর নেয় না, হাসি ঠাট্টায় নিজেকে জড়ায় না। তো তারা হলো কি, সে যেটা ভালো বুঝে তাই করে, হ্যাঁ, সেটাকে বলে পার্সন ডিসঅর্ডার, সিজিওটাইপাল পার্সন ডিসঅর্ডার। আর ডেলিউশন ডিসঅর্ডার হলো ডেলিউশন, নাই হ্যালুসিনেশনস, নাই অন্য কিছু, নেগেটিভ সিম্পটমস নাই, হ্যাঁ, যোগাযোগ স্পিচ নাই, যোগাযোগ বিহেভিয়ার নাই, কিন্তু ডেলিউশন শুধু আছে, স্ট্রং ডেলিউশন আছে। তাহলে এটাকে ডেলিউশনাল ডিসঅর্ডার বলা হচ্ছে। ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার মানে হলো গিয়ে, আমি বলি ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার হলো গিয়ে হিস্ট্রি অফ সাইকোটিক ডিসঅর্ডার অর হিস্ট্রি অফ সিজোফ্রেনিয়া লেস দেন 1 মান্থ, 1 মাসের চেয়ে কম সময়ের মধ্যে যদি একটা সিম্পটমস আসলো সিজোফ্রেনিয়া লাইক ডিসঅর্ডারস, ডেলিউশন আছে কি ভালো হয়ে গেছে, দিস ইজ ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার। আর সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার হলো 1 মাসের চেয়ে বেশি, 1 মাসের কম না, 1 মাসের চেয়ে বেশি কিন্তু 6 মাসের চেয়ে কম, সেটাকে বলতে আমরা সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডারস। আর সিজোফ্রেনিয়া তো সিজোফ্রেনিয়াই, তার মানে কি সিম্পটমস আমরা বলবো, সিম্পটমস একটা থাকবে ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, নেগেটিভ সিম্পটম। এই সিম্পটমসটা 1 মাস থাকবে অ্যাক্টিভলি এবং আরো 5 মাস তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে। হ্যাঁ, এই যে 5টার কথা বললাম, তার মধ্যে ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ থাকতে হবে, এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। 3টা হলেই ভালো, ডায়াগনোসিস ভালো তোমার জন্য, রোগীর জন্য খারাপ, সেটাকে বলে সিজোফ্রেনিয়া। আর সিজোফ্রেনিয়া আছে, তার সাথে যদি বাইপোলারের ফিচার্স থাকে, মেনিয়া বা ডিপ্রেশন ফিচার্স থাকে, ডায়াগনোস করা যায়, তাহলে এটা সিজোফ্রেনিয়া প্লাস এফেক্টিভ, সিজোফেক্টিভ। আর সাবস্টেন্স অর মেডিকেশন ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার, সাবস্টেন্সের কারণে অথবা ওষুধের কারণে যদি হয়, বিশেষ করে স্টেরয়েডের কারণে হয়, অথবা সেন্ট্রাল অ্যাক্টিং যদি অ্যান্টি হাইপারটেনসিভ হয়, সেই কারণেও অনেক সময় সাইকোটিক ডিসঅর্ডার আছে, অথবা ড্রাগের কারণে যদি হয়, হ্যাঁ, ইয়াবা খাইলো, ক্যানাবিস খাইলো, সেই ক্ষেত্রে হতে পারে। আর সাইকোটিক ডিসঅর্ডার যদি অ্যানাদার মেডিকেল কন্ডিশনের জন্য হাইপারথাইরয়েডিজম হলে হতে পারে। ব্রেইন টিউমার আছে কোনো কারণে, ফ্রন্টাল লোবের টিউমার আছে, ইনহিবিটরি ইফেক্ট নাই, তখন ক্যাটাটনিয়া হতে পারে কোনো কারণে। আদার স্পেসিফাইড সিজোফ্রেনিয়া স্পেকট্রাম আদার সাইকোটিক ডিসঅর্ডার অর আনস্পেসিফাইড সিজোফ্রেনিয়া স্পেকট্রাম আদার সাইকোটিক, এটা কিন্তু কমন জার্গন, আমরা বুঝলাম, কিছুই না জানো এটা বললে হবে। তাহলে আমরা সিজোটাইপার পার্সন ডিসঅর্ডার, delusional disorder, brief psychotic disorder, schizophreniform disorder, schizophrenia, schizoaffective disorder, substance-induced or medication-induced psychotic disorders, psychotic disorder is another medical condition, catatonia, তারপরে schizophrenia specified, other specified schizophrenia spectrum and other psychotic disorder, unspecified schizophrenia spectrum other psychotic, এইগুলা হলো স্পেকট্রাম ডিসঅর্ডার। কিন্তু আমরা যদি এটা কিন্তু এখান থেকে আসছে, সিজোফ্রেনিয়া থেকে, আমরা আগামী আবার পরে পড়বো, আজকে হয়তো পড়বো, সেটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওই অ্যাংজাইটি ডিসঅর্ডারেও কিন্তু জার্নালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের ফিচার্স আছে, সবগুলাতে একটু কম বেশি আছে, তাহলে আমরা ওইগুলা অ্যাংজাইটি ডিসঅর্ডার। জার্নালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার ফিচার্স কম বেশি আছে, এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, আদার অ্যাংজাইটি ডিসঅর্ডার। একইভাবে সিজোফ্রেনিয়ার ফিচার্স কিছু আছে, বেশি আছে, কিন্তু বেসলাইন হলো সিজোফ্রেনিয়া, তারকে বলছি আমরা সিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার। বুঝা গেছে? তো সিজোফ্রেনিয়া কিন্তু বিভিন্নভাবে প্রেজেন্ট করে, একুট ফিচার সিজোফ্রেনিয়া প্রেজেন্ট করে, আমরা যেমন ডেলিউশন, হ্যালুসিনেশন, এগুলো একুট ফিচার্স নিয়ে প্রেজেন্ট, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, ডিসঅর্গানাইজ স্পিচ, এগুলো একুট ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে। তো
প্রেজেন্টে কি ল্যাক অফ ইনসাইট, সে বুঝতেই পারে না তার সমস্যাটা কি। হ্যালুসিনেশনস হয়, আইডিয়া অফ রেফারেন্স হয়। আইডিয়া অফ রেফারেন্স না হলে ডেলুশন অফ রেফারেন্স হয়, সাসপিসিয়াসনেস, অ্যাগ্রেশন, সন্দেহ করে, মা-বাবাকে সন্দেহ করে। তাহলে ফুড সেফটি সেক্স, এটা হলো বেসিক নিডস। খাবার খাইতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, জেনেটিক ট্রান্সমিশন হবে। এগুলা হলো নরমাল জিনিস। হ্যাঁ? আমার মানুষের এক্সিস্টেন্স এর জন্য কোন জীবের এক্সিস্টেন্স দরকার। তাহলে এইটার যদি কেউ কি হয় থ্রেটেন হয়, সেটা যেকোনোভাবে সে কম বেশি করতে চায়। সেইজন্য সে আসলে কেউ কিছু করতেছে না, তারপরে তার মনে হলো কেউ তাকে মেরে ফেলতে চায়। তাহলে এই যে সাসপিসিয়াস অ্যাগ্রেশন হয়। ডেলিউশন অফ মুড, ডেলিউশন অফ পারসিকিউশন, কেউ মারবে, থট স্পোকেন অ্যালাউড, এই ফিচারস গুলা যদি হয় অ্যাকুট সিজোফ্রেনিয়া প্রেজেন্ট করে। ক্রনিক সিজোফ্রেনিয়া হলো সোশ্যাল উইথড্রল, অনেক থাকতে কেউ মারবে, ধরবে, কাটবে। কিন্তু তাকে বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে, "স্যার আমাকে তো এ মারতে পারে, করতে পারে।" আমি কিংবা রেসপন্ড করতেছি না। করতে না নিজে এখন আর কি করব? আমি কইরে কি লাভ করে কি চুপচাপ থেকে যাই। এবং কিছু করেও না। তাকে মারেও না। এইটা তখন সোশ্যাল উইথড্রল হয়ে যায়। মানুষের কাছে ফিরে আসে। আদার অ্যাক্টিভিটি হয়, ল্যাক অফ কনভারসেশন হয়, স্লোনেস অর ওভার অ্যাক্টিভিটি স্লোনেস অর ওভার অ্যাক্টিভ হয় কিছু ক্ষেত্রে, অড আইডিয়া হয়, ডিপ্রেশন, odd behavior, neglect of appearance, socially embarrassing behavior, হ্যাঁ? extreme odd behavior যদি হয়, যেমন যদি হয় কাপড়-চোপড়ের সাথে যদি চলে, suicidal attempts, এটা হলো chronic schizophrenia অংশ। তো এইখানে বলা হচ্ছে যে they made me do it, মানে কি? অ আমি আসলে করি নাই। আমাকে বলা হচ্ছে এটা করতে এবং আমি তাই করি। তাহলে আসলে সে যেটা করতেছে সে করে নাই। তাহলে সে এটার কি করবে? রেসপনসিবিলিটি নিবে? নিবে না। সেটাই স্বাভাবিক। তাহলে এইজন্য the volition or activities or mood or impulse control by others, তাহলে অন্যজন যদি কন্ট্রোল করে তাহলে তার এটা আসলে এখতিয়ার থাকে না। তো এখন এখানে একটা জিনিস আছে, স্নাইডার ফ্রান্সেস খুব জিজ্ঞেস করা হয়। স্নাইডারস ভার্সাস সিম্পটম অফ সিজোফ্রেনিয়া খুব জিজ্ঞেস করা হয়। তো এটার কারণ হলো কি, এটা একটা যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করলে, যদি আমরা একটা সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস আছে, তাকে যদি বলি এই কোয়েশ্চেন গুলো আছে কিনা, তাহলে কিন্তু বোঝা যায় যে খুব মেক্সিমাম রোগী, সিজোফ্রেনিয়া রোগী এগুলোতে রেসপন্ড করে। হাইলি সেনসিটিভ, লেস স্পেসিফিক। যত স্কিল হয় ততই ভালো। এইজন্য বলছি হিয়ারিং থটস পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কিন্তু। হিয়ারিং থটস স্পোকেন অ্যালাউড, থার্ড পারসন অডিওলেশন, অরিজিনাল ইনফর্মড রানিং কমেন্টারি, আমরা যেটা বলছিলাম হিয়ারিং থটস স্পোকেন, যদি মনে কথা চিন্তা করছে, মুখে বলো নাই, কানে শব্দ আকারে আসে কিনা। মনে তুমি যে চিন্তা করো, মুখে বলো নাই, কানে শব্দ আসে, থটস স্পোকেন অ্যালাউড। থার্ড পারসন অডিওলেশন বলছিলাম আগে, ২-৩ জন তোমাকে নিয়ে কথা বলে থার্ড পারসন। আর তোমার যেটা তুমি যা করো তাই বলে কিনা, রানিং কমেন্ট্রি। সোমাটিক অ্যাকশন, যেমন হলো কি পোকামাকড় হাঁটতেছে। থট উইথড্রোন, ইনসারশন বলছিলাম, তুমি মনে চিন্তা করতেছো, কাউকে বলো নাই, নিয়ে নিচ্ছে কেউ, অথবা কেউ তোমার চিন্তা করতেছে না, অন্য কেউ চিন্তা ঢুকাই দিচ্ছে, অথবা তুমি চিন্তা করছো কাউকে বলো নাই, মানুষ জেনে যায়, কেমনে যেন জেনে যায়। তারপর ডেলুশন পারসেপশন, আমি যা করি সেটা আমি করি না, অন্য কেউ করায়। ফিলিংস, অ্যাকশন, এক্সপেরিয়েন্স মেড বাই আদার্স, যদি অন্য ইনফ্লুয়েন্সের জন্য করে দিতে হয়, সেটাকে বলে স্নাইডার ফ্রান্সেস সিম্পটমস। ক্রাইটেরিয়াটা এত কঠিন করে চিন্তা করার দরকার নাই। এখানে হলো গিয়ে 2 or more following symptoms. One might be the delusion, hallucination, disorganized speech. Others might be the grossly disorganized speech, disorganized behavior or paranoid behavior, negative symptoms. এই 4-5টার মধ্যে যেকোনো 2টার মধ্যে অবশ্যই 1, 2, 3 থাকতে হবে। তাহলে 1 মাস ধরে থাকে এবং ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট যদি আরো রিমেইনিং 5 মাস, টোটাল 6 মাস থাকে, তাকে সিজোফ্রেনিয়া বলি। DSM-5, ICD-10 এ কিন্তু ওই যে 1 মাসই যথেষ্ট। ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন ডিজিজে কিন্তু 1 মাসই যথেষ্ট। অনেক সময় স্যারকে জিজ্ঞেস করতে পারে। স্যার মার্কস ক্যারি করতে চাইলে এগুলো জিজ্ঞেস করতে, "এই 1 মাসে হয় না রে?" বলে, "স্যার হয়।" "কোথায় হয়?" "ICD-10 এ হয়।" শেষ। ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট থাকতে হবে। ওয়ার্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেলফ কন্টিনিউয়াস ইলনেস 6 মাস, আর হইলো গিয়ে সিজোফেক্টিভ হওয়া যাবে না। ডিপ্রেসিভ ও বাইপোলার ডিসঅর্ডার হওয়া যাবে না। ঠিক আছে? Schizoaffective disorder and depressive or bipolar disorder with psychotic features have been ruled out. Bipolar যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার এর মধ্যে আমরা পরে আসবো। বাইপোলার এর ক্ষেত্রে সাইকোটিক ফিচার্স থাকলেও সিজোফ্রেনিয়া না কিন্তু। কারণ এখানে মুড কংগ্রুয়েন্ট হয়। মুড কংগ্রুয়েন্ট মানে মন যেটা চায় সেটাই হয়। আমার মন ভালো, তাহলে আমার ভালোর একটা আমি কানে আলো 10 পাবো।
আমার মন খারাপ, খারাপের একটা কনটেন্ট নিয়ে আমি আওয়াজ পাবো। আর সিজোফ্রেনিয়া কিন্তু এরকম কোনো রিলেশন নাই। সেইজন্য বলছি সিজোএফেক্টিভ ডিসঅর্ডার এটাও কিন্তু হলে আমরা সিজোফ্রেনিয়া বলব না। কারণ সিজোফ্রেনিয়ার পরে একটা এফেক্টিভ ফিচার এড হইছে। তাহলে আমি ওই এড হইছে এটা নিবো? এড হইছে নিলে তো আমার সিজোফ্রেনিয়াও আছে, ওইটাও আছে। শুধু আমি যদি শুধু সিজোফ্রেনিয়া নিই, এডটা আমি নিলাম না, ফেলে দিলাম। তো কমপ্লিট হলো না তো। তাই না? কাজেই সিজোএফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার এটা যদি থাকে তাহলে এটা আমরা সিজোফ্রেনিয়া বলতে পারব না। তো আগে থেকে সিজোফ্রেনিয়া আছে, তারপরে যদি বাইপোলার হয় তাহলে সিজোফ্রেনিয়া এফেক্টিভ বলবো। আর আগের থেকে সিজোফ্রেনিয়া এফেক্টিভ ফিচার ছিল না, সিজোফ্রেনিয়া বলবো। কিন্তু সাবস্টেন্সের কারণে হবে না। আর যদি অটিজম স্পেকট্রাম বা কমিউনিকেশন ডিসঅর্ডার থাকে তাহলে ওইটাকে ওই সিজোফ্রেনিয়া আলাদাভাবে বলতে হবে। অটিজম স্পেকট্রামকে বলা হয়তো আগে, অটিজমকে বলে চাইল্ডহুড সিজোফ্রেনিয়া বলা হয়তো। এখন আর বলা হয় না। কারণ এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার না। অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া কিন্তু লাইফ লং ডিসঅর্ডার। কাজে এটা সমান না। তাহলে আমরা বলছি যদি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, কমিউনিকেশন ডিসঅর্ডার হলে তাহলে আলাদা করে বলতে হবে তার ১ মাস ধরে ডিপ্রেশন, হ্যালুসিনেশন, এইগুলা ক্রাইটেরিয়া মিট আপ করবে। তখনই আমরা বলবো এটা অটিজমের সাথে সিজোফ্রেনিয়াও আছে। আদারওয়াইজ অটিজমের সাথে সিজোফ্রেনিয়া মিল নেই। এটা ইম্পর্টেন্স খুব বেশি ইম্পর্টেন্স নাই। আসলে 15 to 54 হয়। কিছু আছে না? তোমরা অনেক সময় জিজ্ঞেস করতে পারে। খুব বেশি ইম্পোর্টেন্ট না। এখানে ইম্পোর্টেন্ট হলো কি ম্যাটার্নাল ম্যাচুরেশন, ম্যাটার্নাল ইনফেকশন, বার্থ কমপ্লিকেশন, আরবান বার্থ যদি হয় বলা হয়। আরবান রুরাল বার্থ বলা হয় এটা জানি না। এটা বেশি চাপ হয়। যেমন মাইগ্রেশন এথনিসিটি। এথনিসিটি বললে তুমি যদি অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করো, তাহলে অনেকে বলে না যারা মাইগ্রেশন হয় তার সিজোফ্রেনিয়া হয় দেখিয়া সিজোফ্রেনিয়া কিছু সিম্পটমস আছে দেখিয়া মাইগ্রেশন হয়। হ্যাঁ? অনেকে বলে, এরকম বলে, থিওরি আছে। কারণ মেইন স্ট্রিমে খুব বেশি হয় না। আর্লি ক্যানাবিস ইউজ যদি হয়, হাইপোথিসিস আছে নিউরোডেভেলপমেন্টাল জিন এনভায়রনমেন্ট, ডোপামিনার্জি ওভার অ্যাক্টিভিটি গ্লুটামেটের জন্য ডিসকানেক্টিভিটি, ব্রেনের ডিসকানেক্টিভ যে বললাম, ওই যে ফ্র্যাগমেন্টস অফ মাইন্ড, ইমিউন যদি ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। কিন্তু এই যে জেনেটিক কিছু রোল আছে, কপি নাম্বার ভেরিয়েশন যদি হয়, রেয়ার ভেরিয়েন্স যদি হয় এই ক্ষেত্রে হতে পারে, অথবা সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজম এই ক্ষেত্রে হতে পারে। আমরা এটা সন্ধি জেনেটিক্যালি সরাসরি দেখতে পারলেও হয়। আর অনেক সিজোফ্রেনিয়া কিন্তু একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলতে গেলে। তাহলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু এক্টোডার্মাল অরিজিন। এখন যদি ডার্মাটোফাইটস যদি আমার হ্যান্ড স্কুলিং এখানে থাকে, পলিড্যাকটাইলিয়া থাকে, সেইগুলা কিন্তু আসলে নিউরোলজিক্যাল ডিজিজ ধরা যায়। কাজেই যদি আমরা অ্যাবনর্মালিটি কিছু যদি তার শরীরে এক্টোডার্মাল কিছু অ্যাবনর্মালিটি থাকে তাহলে তার সাথে সিজোফ্রেনিয়া যদি কোট হয় তাহলে বলতে হবে এটা আমার সিজোফ্রেনিয়া, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো এগুলো তোমরা জানো, 4th ইয়ারে তোমরা বলছো মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে, ইন্টিগ্রাল পাথওয়ে না? এগুলা জানো। তো এই পাথওয়েটাই আসলে মেইনলি কাজ করে। এইজন্য সাইড এফেক্ট প্রোফাইল যেটা হয়, ইপিএস হয়, তারপরে হলো গ্যালাক্টেরিয়া হয়। এটা কিন্তু ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিস যে টিউবারেন্ট হলো পাথওয়েতে যে ব্লক হয় তাহলে গ্যালাক্টেরিয়া হয়। তাহলে গিয়া স্ট্রাটো কর্টিকোস্ট্রাটাল যদি পাথওয়ে ব্লক হয় তো ইপিএস হয়। মেজোলিম্বিক মেজোকার্ডিক পাথওয়ে যদি ব্লক হয় তাহলে সাইকোটিক ফিচার চলে যায়। ফ্রিকুয়েন্টলি যেটা জিজ্ঞেস করা হয় তাহলে গুড আউটকাম ও ব্যাড আউটকাম একটা জানলেই হয়। তোমার সাডেন অনসেট হলে ভালো। শর্ট এপিসোড সাইকোসিস যদি হয় ভালো, লেট এজ অফ অনসেট দেরিতে যদি হয়, সাইকিয়াট্রিক ইলনেস, এফেক্টিভ সিম্পটম যদি থাকে, মুডের যদি থাকে, ম্যানিক বা ডিপ্রেসিভ ফিচার্স, প্যারানয়েড টাইপ যদি হয়, গুড রেকর্ড ওয়ার্ক আগের থেকে খুব ভালো কাজ করতো, গুড ড্রাগ কমপ্লায়েন্স যদি ওষুধ খায় ঠিক মতো, সোশ্যাল সাপোর্ট থাকে, এমপ্লয়েড থাকে, মেরিট থাকে তাহলে এটা ভালো। ইনসিডিয়াস অনসেট আস্তে আস্তে যদি হয়, লং টার্ম, ইয়ঙ্গার এজ অফ অনসেট তার আগে যদি হয়, প্রিভিয়াস সাইকিয়াট্রিক ইলনেস যদি থাকে, এনলার্জ লেটারাল ভেন্ট্রিকলস যদি তাহলে তারপরে পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যায় সেটা বলা হয়, কমপ্লিট ভেন্ট্রিকোমেগালি হয়। ফ্যামিলি হিস্ট্রি যদি হয় তার জেনেটিক লিঙ্কে, সোশ্যাল আইসোলেশন, সিঙ্গেল উইডো, ডিভোর্স। কিন্তু এটার অর্থ কিন্তু সোসাইটিতে অন্যভাবে বুঝায় যে মেরিট মানে এই সাধারণত 15 থেকে 54 হয়তো পাগল হয়ে গেছে, এখন যদি তারে বিয়ে শাদী করা হয় তাহলে ভালো হবে। এটা মানুষ অনেক সময় সুবিধা মতো এটা ইন্টারপ্রিট করে। মেরিট বিয়ে দিলে এবার ভালো হয়ে যাবে, নট নেসেসারি। কারণ বিয়ে একটা রেসপন্সিবিলিটি, কাজে বিয়ে দিলে বরঞ্চ আর রেসপন্সিবিলিটি ঠিক মতো পালন করতে পারে না,
তার জন্য আরো স্ট্রেস হয়, তার জন্য ভালো হয় না। কাজে এটা না। প্রগনোসিস যদি এজ এ হোল প্রগনোসিস বলে রিমিশন হয়, ভালো হয়ে যায় 10 to 16%। ভেরিয়েশনস করে ওই যে বললাম সাপোর্ট গ্রুপ যদি ভালো থাকে তাহলে হবে। ড্রাগ কমপ্লেক্স যদি ভালো থাকে এই যে 10 to 18 60% এর কথা বলা হচ্ছে। আর somehow normal life থেকে 20 to 50 40%, 20-30% continue experience moderate symptoms হয়। আর 40-60% remain significantly impaired by disorder for their entire life। সবাই যে ভালো থাকে এটা না, তো আসলে যদি চিকিৎসা ভালো হয়। ডিফারেন্সিয়াস হবে সাবস্টেন্স ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার, সাবস্টেন্স ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার আর মুড ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার্স। মুড ডিসঅর্ডার সাইকোটিক ফিচার্স কিন্তু হয়। আমরা পরে আসবো বাইপোলার 2 ডিসঅর্ডার এর মধ্যে সাইকোটিক ফিচার্স আসে, তাহলে কিন্তু এটাকে বাইপোলারই বলতে হবে। কিন্তু এটা সিজোফ্রেনিয়া না। সাইকোটিক ফিচার্স মানে কোনটা? ডেলুশন, হ্যালুসিনেশন, রিগার্ড স্পিচ, ডেলুশন হ্যালুসিনেশনস গুলা। তো ডেলুশনস এর মধ্যে যদি গ্র্যান্ডিওস ডেলুশন থাকে, আমি কেমনে বলবো সিজোফ্রেনিয়া? আমার যদি ডেলুশন অফ গিল থাকে, নিহিলিস্টিক ডেলুশন, তাহলে কেমনে বলবো আমি সিজোফ্রেনিয়া? যদি হয় তার যদি হয় যে ডেলুশন অফ পজিশন অফ থট, থট ইনসাইড থট প্রসেসিং, তখন তো অবশ্যই বলতে হবে এটা সিজোফ্রেনিয়া। ঠিক আছে? তো এইভাবে ডেলুশনাল ডিসঅর্ডার, শুধু ডেলুশনাল ডিসঅর্ডার, হ্যালুসিনেশন নাই তাহলে, অথবা হ্যালুসিনেশন যদি থাকেও ডেলুশনের সাথে লিঙ্ক হয়, সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়াস হতে পারে। ব্রেন ডিজিজ, সিএনএস টিউমার, বিশেষ করে ফ্রন্টাল লোব যদি টিউমার থাকে, ফ্রন্টাল লোব ইনফেকশন যদি থাকে, বিশেষ করে ইনজুরি থাকে, ট্রমা থাকে, ওখানে যদি ট্রমার রিলেশনের জন্য ইফেক্ট হয়, যদি নিউরোটিক ইফেক্ট হয় তাহলে সেটা হতে পারে। এন্ডোক্রাইন যদি হয়, হাইপারথাইরয়েডিজম, কুচিং সিনড্রোমস। কুচিং সিনড্রোমস কিন্তু হয়, কুচিং সিনড্রোমস মানে কি? হাইপোথাইরয়েডিজম ইন দা উম কি বেবি নাকি? না ক্রিটিনিজম, ক্রিটিনিজম। কুচিনিয়াসও কিন্তু হয়। কুচিনিয়াস কিন্তু এটা বাইপোলার ফিচার, সিজোফ্রেনিয়া ফিচারস আছে। যদি চিকিৎসা দিতে চাই আমরা আসলে মেইনলি জেনেটিক ওই যে ডোপামিন হাইপার অ্যাক্টিভিটি হয়, তো এইজন্য আসলে ওষুধ কিন্তু ডোপামিন ব্লকেট ওষুধগুলা দিলেই হয়। তো কিন্তু শুধু ডোপামিন ব্লক না করলেও অনেক সময় ভালো হয়। বিশেষ করে এফেক্টিভ সিম্পটমস যেগুলো থাকে আর নেগেটিভ সিম্পটমস গুলো থাকে, সেটা ডোপামিনের অ্যাক্টিভিটি কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুধু ডোপামিনার্জিক ব্লক করলেই যে ভালো হয় নট নেসেসারিলি। ডোপামিন ব্লক করলে হয় অনেক সময় হাইপারট্রিপটামিন, অ্যাড্রেনার্জিক, নরঅ্যাড্রেনার্জিক যদি ব্লক হয় সেই ক্ষেত্রে হয়। তো সেই জন্য ফার্মাকোথেরাপি হলো অ্যান্টিসাইকোটিক্স, এগুলো ভাগ আছে আমি পরে বলছি। অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিকোলিনার্জিক মানে অ্যান্টিসাইকোটিক যদি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক দিতে হয় সেই ক্ষেত্রে এক্সট্রাপিনোজ সাইড এফেক্ট কমানোর জন্য প্রোসাইন দেয়, সিডেটিভস দেওয়া হয়। আর শুধু ওষুধ দিলে হবে না, সাথে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। তুমি ওষুধ দিলা, তাকে সাপোর্ট দিলা না, তাহলে ভালো হবে না। সেটা ফ্যামিলি থেরাপি। আপনাকে বলতে হবে তার ইনসাইট নাই, তাকে বুঝে শুনে কাজ করতে হবে। হ্যাঁ? তুমি যদি বলো তাকে, "এই তুমি খাওয়ার সময় ঠিকমতো খাও, কিন্তু তুমি পাগলামি করতেছো কেন?" মাইর দুধ দিল, তাহলে তো লাভ হলো না। সোশ্যাল স্কিল ট্রেনিং ট্রেনিং করতে হবে তাকে। সোশ্যাল স্কিল কিভাবে করা যায়, সাপোর্টের এমপ্লয়মেন্ট থাকতে হবে, কেউ সাপোর্ট দিবে, এই কাজ করো সেই কাজ করো নির্দেশনা দিবে। ইলনেস ম্যানেজমেন্ট স্কিল। অনেক রোগীর আবার কি হয়, হ্যালুসিনেশন থাকে। হ্যাঁ? ভালো হয়ে গেছে সব হ্যালুসিনেশন থাকে। হ্যালুসিনেশন না হলে ভালো হয় না, ভাল লাগে না। আমার একজন পরিচিত রোগী আছে। সে হলো গিয়া সাস্টে পড়ে, কোন এক সাবজেক্টে 3rd ইয়ারে পড়ে, মনে হয় অনার্সে 3rd ইয়ারে পড়ে। সে বলল, "স্যার, আমার সাউন্ডটা না আসলে না ভালো লাগে না। আলগা সাউন্ডটা না আসলে ভালো লাগে না।" এই জন্য প্রবলেম। কারণ এর সাথে তার ভালো চলাফেরা। বন্ধু-বান্ধব নাই, কিন্তু ওইটা যদি না হয় তার ভালো লাগে, মন খারাপ হয়ে যায়। তাহলে কেমনে হবে? তো এটা ইলনেস ম্যানেজমেন্ট, সেই যে আওয়াজ আসে, অথবা কেউ বলতেছে যে, "তুমি তাকে মেরে ফেলো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো।" আওয়াজ যে আসলে শুধু আসতেছে, তাকে যদি বলা যায়, তার কমিউনিকেশন নেওয়া যায় তাহলে ভালো হবে। অ্যাসার্টিভ কমিউনিটি ট্রেনিং, যদি কমিউনিটি থেকে যদি সবাই তাকে সাপোর্ট দেয়। আর যদি একেবারে ভালো না হয়, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিন্তু পরের দিকে। যখন রোগীটা ভালো হয়ে যাবে তাকে, সে অনেক সময় ডিপ্রেশন হয়ে যায়। আমার সিজোফ্রেনিয়া লাইফ লং ডিসঅর্ডার হয়ে গেল, আমার কি হবে? ঠিক আছে? সেটা যদি বলে তখন সমস্যা। তো সেইজন্য তাকে যদি আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া যায়, এটা কিন্তু কন্ট্রোল থাকবে। তোমার ডিপ্রেশন যেটা হচ্ছে এটা এই কারণে হচ্ছে, কাজেই তোমার অযাচিত চিন্তাভাবনা করার দরকার নাই। এইভাবে যদি করা যায় তাহলে কগনিটিভ বিহেভিয়ার। আর ইসিটি তো আছেই, ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি। আমরা যেটা বলছিলাম যে অ্যান্টিসাইকোটিক এর মধ্যে ২ টা ভাগ আছে। এটা D2 রিসেপ্টর ব্লকের মাধ্যমে এটাকে টিপিক্যাল বলছি। আর অ্যাটিপিক্যাল হলো D2 রিসেপ্টর ব্লক না করলেও অ্যান্টিসাইকোটিক ইফেক্ট আছে, সেটা হলো 2nd জেনারেশন
অ্যান্টিসাইকোটিক বলছি। হ্যাঁ, এটাকে ফার্স্ট জেনারেশনও বলা হয়, কনভেনশনালও বলা হয়, টিপিক্যালও বলা হয়। আর টিপিক্যাল কে বলা হয় গিয়ে নন কনভেনশনাল, টিপিক্যাল বলা হয়, সেকেন্ড জেনারেশন বলা হয়, নিউয়ার ড্রাগসও বলা হয়, নিউয়ার অ্যান্টিসাইকোটিক বলা হয়। এখানে হলো ক্লোরপ্রোমাজিন, আমরা যেটা পাওয়া যায় এখানে ক্লোরপ্রোমাজিন পাওয়া যায়, ট্রাইফ্লুপেরাজিন পাওয়া যায়, ফ্লুফেনাজিন তো তোমরা জানো, ফ্লুপেনথিক্সল, ক্লোপেনথিক্সল এটা পাওয়া যায়। বিশেষ করে এগুলো আসলে ফ্লুপেনথিক্সল হলো ক্রনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে দিই আমরা। ক্লোপেনথিক্সল ইনজেক্টেবল ফর্মে, সাধারণত ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, কিন্তু যে ফর্মে পাওয়া যায় এটা দিয়ে আসলে কিছু করা যায় না। ক্লোপেনথিক্সল হলো গিয়া যেমন ম্যানিক সিম্পটমস যদি হয়, ম্যানিক সিম্পটমস আর হলো এখানে ডিপ্রেসিভ সিম্পটমস সিজোফ্রেনিয়ার সাথে, তাহলে ফ্লুপেনথিক্সল ভালো। হ্যালোপেরিডল খুব বেশি ইম্পর্টেন্ট, এটা স্ট্রং পটেন্ট। হ্যালোপেরিডল আর ট্রাইফ্লুপেরাজিন পটেন্ট অ্যান্টিসাইকোটিক বলা হয়, কারণ পটেন্ট মানে কি, D2 রিসেপ্টর বাইন্ডিং ক্যাপাসিটি খুব বেশি, এটাকে পটেন্ট বলা হয়। এই জন্য এই যে D2 রিসেপ্টর ব্লকেট ক্যাপাসিটি বেশি, তাদের জন্য ইপিএসও বেশি হয়, এক্সটার্নাল সিনড্রোম বেশি হয়। আমরা বললাম ক্লোরপ্রোমাজিন, তারপরে হলো গিয়ে ট্রাইফ্লুপেরাজিন, ফ্লুফেনাজিন, ফ্লুপেনথিক্সল, ক্লোপেনথিক্সল, হ্যালোপেরিডল। এটা হলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিসপেরিডন, সবচেয়ে মোস্টলি ইউজ। তারপর ক্লোজাপিন, অলানজেপিন, একটা পাইন পাওয়া যায়, এসেনাপাইন আসছে কিন্তু এখনো বেশি ইউজ হয় না। পেরিডন, প্রাসিডন, রিপ্রাজল, এমিসালপিরাস, সালপিরাইড, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি একটা দুইটা ড্রাগের নাম কথা বলতে হয় তাহলে রিসপেরিডন, ক্লোজাপিন, অলানজেপিন বলতে হবে তোমাকে, এরিপ্রাজল, এই চারটা। আর এখান থেকে যদি ক্লোরপ্রোমাজিন, এফ্লুপেরাজিন, ফ্লুফেনাজিন, হ্যালোপেরিডন, আর এই দুইটা বললেও বলো, না চারটা বলো, তাহলে এটা বললেই তোমার, কারণ এটা অনেক সময় এমসিকিউ এ আসে, কোনটা অ্যান্টিসাইকোটিক, কোনটা অ্যাটিপিক্যাল, কোনটা অ্যাটিপিক্যাল, যদি স্যারেরা একটু লিখতে হয় এরকম করতে পারে। এই হলো সিজোফ্রেনিয়া। তাহলে আমরা যে এই সিজোফ্রেনিয়া বলতে আমরা বললাম কিন্তু খুব বেশি যায়নি আমরা, কিন্তু তোমাদের জানতে হবে যেটা, এই যে ক্রাইটেরিয়া, ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া, যেটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া, ডেলিউশন, হ্যালুসিনেশন, জিগনাস স্পিচ, জিগনাস বিহেভিয়ার, নেগেটিভ সিম্পটমস। ডেলিউশন মানে কি, ওই যে বললাম বিজিআর ডেলিউশন হতে পারে, কারেন্ট ডেলিউশন হতে পারে, ডেলিউশন অফ পজিটিভ থট হতে পারে, হ্যালুসিনেশন মানে থার্ড পারসন অডিটেশন, থার্ড পারসন রানিং কমেন্টারি, স্পিচ ও লুজেনিং অফ অ্যাসোসিয়েশন হতে পারে, ডিসগানাস বিহেভিয়ার, ক্যাটারনিক বিহেভিয়ার, ডিসগানাস বিহেভিয়ার হতে পারে, অড বিহেভিয়ার হতে পারে, নেগেটিভ ভলিউশন, কথা বলে না, তারপরে হলো গিয়া ইনিশিয়েশনের অভাব, ঠিক আছে? হ্যাঁ, সেই জিনিসটাকে আমরা বলছি, এই জিনিসটা যদি থাকে তাহলে সিজোফ্রেনিয়া। আমার মনে হয় সিজোফ্রেনিয়াতে এর চেয়ে বেশি কিছু দরকার নাই। তোমাদের DSM-5 ক্রাইটেরিয়া বোর্ড যদি বলো, তাও এইভাবে লিখবা। তাহলে বললে ডেলিউশন, হ্যালুসিনেশন, জিগনাস বিহেভিয়ার, নেগেটিভ সিম্পটমস, এটার মধ্যে ডেলিউশন, হ্যালুসিনেশন, জিগনাস স্পিচ থাকতে হবে, এবং ১ মাস যদি পিরিয়ড থাকে, এবং এটা ১ মাস পিরিয়ড থাকবে অ্যাক্টিভ সিম্পটমস, আর ৬ মাস টোটাল সিম্পটম যদি ৬ মাস থাকে, এবং ফাংশনাল ইমপেয়ারমেন্ট থাকে, ঠিক আছে? অকুপেশনাল ইমপেয়ারমেন্ট থাকে, তখন হলো গিয়ে সিজোফ্রেনিয়া। তো এটা সিজোএফেক্টিভ হওয়া যাবে না, বাইপোলার উইথ সাইকোটিক ফিচারস হওয়া যাবে না। আবার যদি হয় এটা ড্রাগের কারণে না, কোনো মেডিকেল কন্ডিশনের কারণে না। আর একটা অটিজম যদি হয় বা কোনো ডিসঅর্ডার, তাহলে সিজোফ্রেনিয়াটাকে আলাদাভাবে ডায়াগনোস করা যাবে। এটা বললেই তোমার হয়ে যায়। ক্লিনিক্যাল ফিচার হলো সোজা, এই ৩ টা যদি হয়, আর্সেনাল ফাংশনাল সিম্পটম অনেক সময় জিজ্ঞেস করা হয়। এই হলো গিয়া সিজোফ্রেনিয়া। তোমরা এখান থেকে কোনো কিছু জানতে চাইলে বলো আমাকে। এখান থেকে কিছু জানতে চাইলে বলো। স্যার, কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা কিভাবে দিব? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ মানে কগনিশন, হ্যাঁ? কগনিশন মানে নোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ? এটা বেশি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এক্সাক্টলি ইম্পোর্টেন্ট ফর দ্য বাইপোলার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা যখন ডিপ্রেশনে পড়ি, আমরা যখন ডিপ্রেশনে পড়ি, তখন আমি কত ভালোভাবে বলি, পজিটিভলি কথা বলি। যখন ডিপ্রেশন হয় না, আমার চোখের সামনে কোনো ভালো জিনিস আসে না। আমি যেন না, আমি যেখানে রাস্তায় আসছি, রাস্তায় তো গাড়িটা একটু কি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তখন আমি বলি, "এই যে ময়লা হয়ে দেখছো? আমি ঠিকমতো চালাইতেই পারি না।" রাস্তাটাই খারাপ। আমি বুঝতে পারছি রাস্তাটাই খারাপ। ওখানে যারাই আসে গাড়িটা ময়লা হয়। কিন্তু আমি বললাম যে, "আমি এত খারাপ, আমি এত আনস্কিল যে আমার ময়লাটা আমার ঠিকই আমার ওখানে পড়ে।" দিস ইজ এ কগনিশন। হ্যাঁ? এটা নেগেটিভ কগনিশন অর when depressive patients। তো একই জিনিস আমরা বলব যে, "আমি আসলে ওই সময় শিখতে পারতাম, আমি পারি নাই। ওই সময় পারতাম না। আমি আগামীতেও যতই করি, আমি গাড়ি চালাই, আমি ঠিকমতো চালাতে পারব না।" দিস দ্যা নেগেটিভ কগনিশন, কগনিটিভ ট্রায়াড বলা হয়। তো এখন
এই জিনিসকে আসলে কিন্তু কি আমি যে চালায় আসলাম গাড়ি, একটু ময়লা পড়ছে তাই তো? এর চেয়ে তো বেশি কিছু না। তাহলে আমি তো যদি তাকে বলি যে, "তুমি যেটা চিন্তা করছো এর বাইরে তো কিছু আছে।" তুমি চালায় আসছো না? বলে, "হ্যাঁ, চালায় আসছো।" আর তোমার ওখানে গাড়ির গায়ে লাগছে? বলে, "লাগে নাই।" তোমার কোনো ও ও আ এস পা পার্টস এ পাংচার হইছে বা কোথাও গাড়িতে ধাক্কাধাক্কি লাগছে? না, লাগে নাই। তুমি তো ঠিকমতো টাইমেই চলে আসতে পারছো না? হ্যাঁ, পারছো। তাহলে দিস ইস যে সাম সোর্স অফ তাকে বুঝানো, কগনিশন টা। হ্যাঁ? তো এটা হলো মোর ইম্পোর্টেন্ট, মোস্ট ফোকাস অন দ্য মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সিবিটি কিন্তু মেইনলি। কিন্তু আমরা যেটা বলবো, এই যে বাইপোলার সিজোফ্রেনিয়া ক্ষেত্রে বলবো, সিজোফ্রেনিয়া যারা হয়, যখন তার সিম্পটমস গুলো চলে যায়, হ্যালুসিনেশন চলে যায়, ডেলুশন চলে যায়, তখন বলে আমি তো এই যে ক্রনিক ডিসঅর্ডার এ ভুগতেছি সিজোফ্রেনিয়া। তাহলে আমার যদি কোনো ইস্যু হবে না, তাহলে আমি বাঁচা থেকে কি লাভ? আমার তো বাঁচার অধিকার নাই, আমি মরে যাই। কিন্তু সে যে সিম্পটমে ছিল তার চেয়ে ভালো হয়ে গেছে এবং আমরা তো বলছি 10 to 60% ভালো হয় এবং তাদেরই ভালো হয়। এই যে রোগীগুলার কথা বলছো, ড্রাগ কমপ্লায়েন্স ভালো, সাপোর্ট ভালো, ঠিক না? ড্রাগ কমপ্লায়েন্স ভালো, সাপোর্ট ভালো, তার জন্য তো ভালো হয়। তাহলে তাকে যদি এই জিনিসটা তাকে যদি মেমোরাইজ করা যায়, তুমি তো ভালো, অনেক ভালো। তুমি তো এরকম খারাপ না। ডিজিজ কগনিটিভ থেরাপি। তাহলে আমরা এই জিনিসটা আসবে অথবা সলিউশন আসছে কানে। সলিউশন আসতেছে কি কারণে? ওই কারণে হচ্ছে। তাহলে আমরা অ্যান্টিসাইক্লিক খাইলে আমরা সলিউশন আর আসে না। তুমি কি এটা ঠিক বুঝছো তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যদি ওষুধটা রেগুলার খাইয়ে যাই তাহলে আমার সমস্যা হবে না। তুমি সবগুলো চালায় যেতে পারতেছো। তুমি যদি নিজেকেও এক্সপ্লেইন করো, আমি চশমা পড়ি। চশমা তো আমার পড়ার কথা না। পরে যদি আমি সবকিছু করতে পারি, why not? আমি অনেকে ডায়াবেটিসের ওষুধ খাইয়া যদি ভালো থাকে, লাইফ লং চলতে পারে, তাহলে কেন না? This is some sort of cognitive behavior therapy. ঠিক আছে? কগনিশন আর বিহেভিয়ার হলো গিয়ে ওই যে আচরণটা, পজিটিভ আচরণটা করবে সে। চুপচাপ না থাইকা মানুষের সাথে মিশবে, চলবে, ফিরবে। এই হলো গিয়ে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। বুঝা গেছে কিনা? কিন্তু এইজন্য সিবিটিতে ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। সিবিটিতে সবার পড়ে দিতে হয়। ফ্যামিলি থেরাপি দিতে হবে। ফ্যামিলির একজনে বলল সে দূর সে কি পাগল, পাগলামি করতেছে। খাওয়ার সময় থেকে বড় মাছের টুকরাটা নেই, মুরগির ঠ্যাংটা নেই। অন্য পার্টস দিলে তারে সে খাইতে চায় না। হুম? তো এই কমেন্টটা তো খারাপ। তো এই হলো কি ফ্যামিলি থেরাপি। তাহলে ফ্যামিলির সবাই মিলে যদি আমরা এভাবে করি তাহলে হয়। স্কিল থাকতে হবে, সোশ্যাল স্কিল ট্রেনিং করতে হবে। সবাই থাকতে চুপচাপ থাকতে তোমরা যেমন এখন বাসাতে আসো। কলেজে না আসতেছে এখন আর কলেজে আসতেই ইচ্ছে করবে না। কেমন একটা পরীক্ষা দিব, ক্লাস দূর ওইটাই তো ভালো ছিল। এই যে জুমে ক্লাস করতে স্যার দেখলে দেখে, না দেখলে দেখে না। আমি ঘুমায়ে থাকি। পা মেলাইয়া রেকর্ড করে রাখলাম। হ্যাঁ? হইলে হইল না হলে পার্সেন্টেজ পাইতেছি। কি দরকার? ওখানে তো আবার যাইতে হয়। ঠিক না? তো এই বিহেভিয়ারটা ডেভেলপ হয়ে যাবে। তো এই বিহেভিয়ারটা তো আসলে হেলথি বিহেভিয়ার না। তাহলে তোমার এই অ্যাক্টিভ রাখতে হবে। তো এই জিনিসটাই হলো গিয়া বিহেভিয়ার। তাহলে এই যে সিজোফ্রেনিয়া রোগীরা যদি আইসোলেটেড থাকে তাহলে পড়তে পারবে না তো। আস্তে মিশতে হবে সবার সাথে। এই হলো সোশ্যাল স্কিল ট্রেনিং। যাই হোক আমরা সিজোফ্রেনিয়া স্পেকট্রাম কারো যদি কোয়েশ্চেন না থাকে আমরা চলে যাব। আমাদের এখানে সিজোফ্রেনিয়া স্পেকট্রামে ইম্পোর্টেন্ট হলো সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস ডেফিনিশনসটা, স্পেকট্রামে কি ডিজিজ হয়, ক্রাইটেরিয়াটা আর অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টিডিপ্রেসেন্ট কি হয় আর কি চিকিৎসা দেওয়া যায় আর প্রগনোস্টিক ফ্যাক্টরস, গুড প্রগনোস্টিক ফ্যাক্টরস আর ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টরস গুলো জানলে আর কিচ্ছু লাগবে না। সব এমসিকিউ সব কোয়েশ্চেন তোমার শেষ।